পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কিশোরী বয়সে ভুলবশত ধাক্কা লেগে বাবার বন্ধুর ছেলের গালে ভুল করে চুমু দিয়ে ফেলেছিলাম মীরা। এহেন অপরাধে সে ছেলেটি তাকে সবার সামনে অপমান করে জোরদার থাপ্পড় বসিয়ে দিয়েছিল। থাপ্পড়ের শব্দটা এখনো মাঝে মাঝে কানে বাজে তার। সেই থেকে আজ পর্যন্ত কোনো ছেলের খুব কাছে যাওয়া তো দূরের কথা, কারো চোখে চোখ রাখতেও সে দ্বিধা করত। কিন্তু আজ বহু বছর পর সেই ছেলেটিকে চোখের সামনে দেখে তার রাগ তীর তীর করে বেড়ে উঠল, কিন্তু সাথে সাথে মনের মধ্যে ভয়ও জেগে বসে। বর্তমানে সে কানাডার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। মূলত বাংলাদেশ থেকে কানাডায় এসেছে পড়াশোনা করার জন্য, কিন্তু তার বাবার যে বন্ধুর ছেলের কাছেই পাঠিয়ে দেবে তা সে কখনোই জানতো না। জানলে কখনোই সে এখানে আসতোই না। তখনই তার সামনে একটি লোক হাসি মুখে তার এগিয়ে এসে বলতে থাকে, হ্যালো মিস, আমি মাহিন, ঈশান ভ্যানর এর অ্যাসিস্ট্যান্ট। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, চলুন আমাদের সাথে। মীরার চোখে চশমা ঠেলে পেছনে দাঁড়িয়ে থাকা লোকটিকে পর্যবেক্ষণ করে। ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ ধারালো লোকটা, গালে চাপদাড়ি, উচ্চতা প্রায় 6 ফুট হলেও হতে পারে। চেহারায় এক অদ্ভুত ধরনের রহস্যময় কঠোরতা রয়েছে। গায়ে কালো ওভারকোট, মোবাইলের স্ক্রিন, চোখ আবদ্ধ রেখেই কিছু দেখছে হয়তো। প্রায় অনেক বছর আগে সেই ছেলেটা আর বর্তমানে আকাশ পাতাল তফাৎ রয়েছে লোকটির মধ্যে। ঈশান মোবাইলের স্ক্রিন চোখ রেখে উল্টো ঘুরে গিয়ে মাহিনের উদ্দেশ্যে বলল, মাহিন, আমি গাড়িতে অপেক্ষা করছি, মেয়েটাকে বলে দাও আমার সময় যাতে নষ্ট না করে। এইটা বলে সে গটগট পায়ে সামনের দিকে হেঁটে গেল। মীরা এই কথাতে বেশ অপমান বোধ করে। সে ঈশান এর যাওয়ার প্রাণে তাকিয়ে কিঞ্চিত মুখটা বেঁকায়। এরপর মাহিমের কাছে এসে ওর মোবাইলটি নেয় তার বাবাকে কল দেওয়ার জন্য, কিন্তু বাবার মোবাইলে কল ঢুকছে না দেখে সে আরও রেগে বোম হয়ে ওঠে। এদিকে মাহিন ঘড়ির দিকে তাকিয়ে মীরাকে বলে, মিস, আমাদের লেট হচ্ছে, চলুন। মীরা আর কোনো কথা কিছু করার ছিল না, অগত তাকে মাহিমের পিছু পিছু হাঁটতে হয়েছে। তারা এয়ারপোর্টের সীমানা পেরিয়ে পার্কিং সাইডে চলে আসলো। একটি কালো গাড়ির সামনে আসতেই মাহিন গাড়ির দরজা খুলে দেয়। মীরা গাড়িতে চড়ে বসে আর এক দফা অবাক হলো। লোকটি তার পাশেই বসে আছে, চোখ দুটো বুজে রেখে সিটে হেলান দেওয়া অবস্থায়। মীরা চুপচাপ তার পাশে বসে থাকে। মাহিনের দরজা লাগানোর শব্দ ঈশান চোখ খুলে হাতে ঘড়ির দিকে তাকিয়ে খেপে উঠল। মাহিন, হোয়াট দ্য হেল ব্রো, এত লেট হলো কেন? মাহিন সামনের সিট থেকে ঘাড় ঘুরিয়ে আমতা আমতা করে বলে, সরি ঈশান, আসলে মিস মীরা তার বাবার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছে, এই জন্য একটু দেরি হয়ে গেল। এটা শুনে ঈশান ভ্রু কুঁচকে পাশে তাকায় মীরার দিকে। এতক্ষণে সে মেয়েটিকে গাঢ় দৃষ্টিতে দেখছে। তাকে দেখে কিছু কিছু দৃশ্য চোখের সামনে ভাসলো তার। মেয়েটিকে সে একবার দেখেছিল বাংলাদেশে, তাও সেদিন থাপ্পড়ও মেরেছিল। মেয়েটির অভদ্রতার কারণে সে গম্ভীর স্বরে মেয়েটিকে জিজ্ঞাসা করে, নাম কি? মীরা। এমনিতে ভয় পেয়ে আছে তার ওপর পাশে যদি এমন একটি গুরু গম্ভীর মানুষ বসে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হালকা ঢোক গিলে সে আমতা আমতা করে বলে যে জেনিফা মীরা। ঈশান এইটা শুনে জানালার দিকে মুখ ঘুরিয়ে ফেলে, বিড়বিড় করে বলে, ড্রেজিম। মীরার কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, বুঝতে পারিনি, কি বললেন? কিছু না। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, আর এই সময়ে মীরা বেশ অনেকক্ষণ ধরে গাড়িতে চুপচাপ বসে থাকে, কিন্তু তার পক্ষে আর কথা না বলে থাকা সম্ভব না। সে প্রচুর বকবক করে, তাই সে অধৈর্য হয়ে মাহিনকে জিজ্ঞাসা করে, এই যে ভাইয়া, আর কতক্ষণ সময় লাগবে? মাহিন পিছু ফিরে মীরাকে বলল, আর একটু সময় লাগবে মিস। ঈশান তখন ল্যাপটপে একটা ক্লায়েন্টের সাথে ডিল করছিল কোনো কিছু নিয়ে, কিন্তু মাহিন আর মীরার কথোপকথন এর
সে খুব ডিস্টার্ব হয়, তাই বিরক্ত হয়ে শুধায় স্যাট আপ। কিছুক্ষণ এর জন্য তার চুপ হয়ে গেলেও মীরা আবারও মাহিনকে বিরক্ত করতে শুরু করে। যে কখন তার পৌঁছবে সে আর বসে থাকতে পারছে না। মাহিন বিরক্ত না হয়ে ধৈর্য সহকারে মীরাকে বোঝাচ্ছে যে তারা খুব কাছে চলে আসছে, কিন্তু মীরার এমন উচ্চ আওয়াজে ঈশানের ক্লায়েন্ট বিরক্ত হয়ে মিটিং ক্যান্সেল করে দেয়। এতে ঈশান রেগে গিয়ে চিৎকার করে উঠল, গাড়ি থামাও। ঈশানের ভয়ঙ্কর চিৎকারে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। ঈশান পাশে তাকিয়ে রাগী দৃষ্টিতে মীরাকে দেখতে থাকে। তারপর কোনো ভঙ্গিতা না করেই সে গাড়ির দরজা খুলে মীরার হাত টেনে তাকে জবরদস্তি করে মাঝ রাস্তায় নামিয়ে দিল। এরপর তার দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, ইউ স্টুপিড গার্ল, এইটা তোমার বাংলাদেশ নয়। তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমার ম্যানশনে তোমাকে থাকতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু তোমার স্বভাব দেখে মনে হচ্ছে এটি আমার ভুল সিদ্ধান্ত ছিল। কথাটি বলেই ঈশান আর এক মুহূর্তেও সেখানে না দাঁড়িয়ে গাড়িতে উঠে গেল। এরপর সে ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়ি চালাতে। তা দেখে মাহিন চিন্তিত হয়ে বলে, ব্রো কাম ডাউন, কী করছো এটা? মেয়েটাকে এভাবে রেখে চলে যাওয়াই একদম ঠিক হবে না। ও এখন লিগেল গার্ডিয়ান, তুমি একটু তো কম্প্রোমাইজ করো। কানাডার কিছু তো চেনে, এমন অবস্থায় কোথায় যাবে মেয়েটা? ঈশান কপালে আঙুল স্নাইপ করতে করতে কঠোর গলায় বলে, যেখানে যাক, আই ডোন্ট কেয়ার, প্লিজ ব্রো। ঈশান মাহিমের দিকে রক্তচক্ষুণ হয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ নো হোয়াট, তোমার এতই দরদ হলে তুমি ওকে নেমে যেতে পারো। এই রকম বক বক করা মেয়ে আমার একদম পছন্দ না। মাহিম আর কিছু বলতে পারলো না, তাই সে চুপ করে রয়েছে। তাদের গাড়িটি মীরার চোখে সামনে দিয়েই সাই সাই করে চলে গেল। মীরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে কোনো কিছুই নেই। চারদিকে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। সে চোখে চশমা ঠেলে রাস্তায় একপাশে হাঁটু গেজে বসে পড়ে। এখন কি করবে সে? কোথায় যাবে? নিষ্ঠুর ছেলেটা তাকে এভাবে ফেলে গেল। তার খুব কান্না পাচ্ছে। গল্প প্রেমাধারা চলবে।